আমরা কলাম ডিজাইন তো এর আগে শিখেছি। তো আজকে আমরা দেখব কলাম বেস অ্যান্ড ফাউন্ডেশন ডিজাইন। তো জেনারেলি স্টিল কলাম যখন কোনো কংক্রিট স্ল্যাবের উপর প্লেস করা হয়, তো জেনারেলি একটা বেস প্লেটের উপর প্লেস করা হয়ে থাকে। তো আমাদের সিলেবাসে দু ধরনের ডিজাইন রয়েছে ফাউন্ডেশনের, এক হচ্ছে স্ল্যাব বেস আর হচ্ছে গাসেট বেস। তো কংক্রিট ডিজাইনটা আমাদের করতে হয় না, কারণ অলরেডি ওটা আরসিসিতে আমরা কভার করে এসেছি। ঠিক আছে, তো আপাতত এই সেমিস্টারে দেখবো, এই চ্যাপ্টারে দেখবো যে স্ল্যাব বেস আর গাসেট বেস কী করে ডিজাইন করা হয়। তো এখানে একটা টার্ম আছে কলাম ক্যাপ। কলাম ক্যাপ কিছুই না, যখন দুটো বিমকে, স্টিল বিমকে কোনো একটা কলামের উপর প্লেস করা হয়, তো অনেক সময় ইসেন্ট্রিক কানেকশন না করে বা মোমেন্ট কানেকশন না করে সিম্পলি কলামের উপরে একটা প্লেট বসিয়ে তার উপরে বিম দুটোকে রেস্ট করানো হয়। তো এটাকে, এই কলামের উপরে যে প্লেটটা বসানো হয় সেটা হচ্ছে কলাম ক্যাপ। ঠিক আছে, ট্রাস কানেকশনে এরকম কলাম ক্যাপ অনেক সময় দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো তোমরা এখানে ইমেজে যে 7.2 7.3 দেখছো ইমেজটা, এটা হচ্ছে স্ল্যাব বেস। আর 7.4 যে ইমেজটা দেখছো সেটা হচ্ছে গাসেট বেস। কারণ স্ল্যাব বেস যখন ডিজাইন করা তখনই যখন কম্প্রেসিভ লোড অনেক কম হয়, বাট যখন যদি হেভি কম্প্রেসিভ লোড হয় তখন আমাদের গাসেট বেসে যেতে হয়। তো এখানে কিছু লাইটলি লোডেড ওয়েল্ডেড কলাম বেস দেওয়া আছে। আচ্ছা, স্ল্যাব বেস গাসেট বেস দুটোই আমরা বোল্টেড কানেকশনও করতে পারি কিংবা ওয়েল্ডেড কানেকশনও করতে পারি। এখন যেটা আমরা প্রোভাইড করবো আমাদের সুবিধা মতো, অথবা যেরকম সাইট রিকোয়ারমেন্ট থাকবে। আচ্ছা, ফিগার 7.5-এ কিছু লাইটলি লোডেড ওয়েল্ডেড কলাম বেস দেখানো আছে, আর 7.6-এ কিছু টিপিক্যাল ওয়েল্ডেড কলাম বেসের ইমেজ দেওয়া আছে। তো আমাদের জাস্ট এখানে আমরা দেখে রাখি, আমাদের ডিটেলস একটা যাওয়ার দরকার নেই। তো আমাদের মেনলি ডিজাইন করতে হয় স্ল্যাব বেস, যে স্ল্যাব বেস ডিজাইন এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, স্ল্যাব বেস ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট হচ্ছে কলাম অনলি অ্যাক্সিয়াল লোডের আন্ডারে থাকবে, কোনো রকমের মোমেন্ট থাকবে না। তো অ্যাক্সিয়াল লোডের আন্ডারে যখনই থাকছে তখন বেস প্লেট ফাউন্ডেশন, যে কংক্রিট ফাউন্ডেশন আছে, তো সেখানে ইউনিফর্ম প্রেশার দিচ্ছে, বা ফাউন্ডেশন থেকে বেস প্লেটে ইউনিফর্ম রিয়াকশান আমরা পাচ্ছি। এর আগে বলছি স্মল লোডের জন্য করা হয়। এবার অনেক সময় ক্লিট অ্যাঙ্গেল প্রোভাইড করা হয়। তোমরা এই ইমেজটায় দেখো 7.3-তে যে সাইডে যে দেখো ক্লিট অ্যাঙ্গেল দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কলামকে জাস্ট ওয়েল্ড করে রেখে দিই, আবার কিছু কিছু ক্ষেত্রে ক্লিট অ্যাঙ্গেল প্রোভাইড করে কলামকে বেস প্লেটের সাথে কানেক্ট করে দিই। তো ইন জেনারেল ক্লিট অ্যাঙ্গেল আমাদের ডিজাইন করতে হয় না, বাট যদি কিছু এরকম কেস আছে যেখানে অ্যাক্সিয়াল লোডের ক্ষেত্রে ক্লিট অ্যাঙ্গেল ডিজাইন মাস্ট হয়ে যায়। তো ক্লিট অ্যাঙ্গেল ডিজাইন যেহেতু আমাদের সিলেবাসে নেই, সেই কারণে আমরা ওটাকে আপাতত অ্যাভয়েড করছি। ওকে, আচ্ছা, তো ডিজাইন অফ স্ল্যাব বেসে, আচ্ছা এখানে আরও কিছু ছোট ছোটো পয়েন্ট দিয়েছে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলার ছিল, সেটা হলো বেস প্লেটের থিকনেস। বেস প্লেটের থিকনেস ক্রিটিক্যাল সেকশনের যে মোমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে। এবার ক্রিটিক্যাল সেকশনের মোমেন্ট, ক্রিটিক্যাল সেকশন কোনটা হয় ওটা আমরা ডিজাইন যখন করব, ডিটেলে ডিজাইন প্রসেস, তখনই দেখবো ওখানে যে ক্রিটিক্যাল সেকশন কোনটা হয়। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো, যদি কলামের ওপরে অনলি অ্যাকশন লোড থাকে তাহলে ইন জেনারেল বেস প্লেটটা পুরোপুরি আন্ডার কম্প্রেশন থাকে। বাট যদি মোমেন্ট থাকে তাহলে কিছু ক্ষেত্রে কম্প্রেশন, আর কিছু পোর্শনে বেস প্লেটে টেনশন চলে আসে। ঠিক আছে, তো টেনশন যখন আসে তখন হোল্ড ডাউন বোল্ট দরকার। অ্যাকচুয়ালি বেস প্লেটটাকে বোল্টেড কানেকশন দিয়ে কংক্রিট যে ফাউন্ডেশনটা রয়েছে তার সাথে কানেক্ট করা থাকে। তো যখনই আমার মোমেন্ট থাকবে সেখানে বেস প্লেট আন্ডার টেনশন থাকবে, তো সে সমস্ত ক্ষেত্রে যে বোল্টেড কানেকশানটা থাকবে সেই বোল্টেড কানেকশানটা আমাদের টেনশনের জন্য ডিজাইন করতে হবে। ওকে, আচ্ছা এরপরে আসছে আমরা ডিজাইন অফ স্ল্যাব বেসে। তো ডিজাইন অফ স্ল্যাব বেসে বলছে যে কলামের বাইরেও, কলামের ক্রস সেকশন এরিয়া বাদ দিয়ে স্ল্যাবের যে পোর্শনটুকু ওভারহ্যাং রয়েছে
সেটা ক্যান্টিলিভার হিসেবে কাজ করে। তার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় আসবে, সেটা হলো কলামের এজে আমরা স্ল্যাব বেসে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাবো। এখন স্ল্যাব বেসে বেন্ডিং মোমেন্ট যেটা আসছে সেটা দুটো ডিরেকশনে আসছে, একটা লেন্থ ওয়াইজ, একটা উইথ ওয়াইজ। তো যে কোনো এক সাইডের বেন্ডিং মোমেন্টই আরেক সাইডের বেন্ডিং মোমেন্টকে এফেক্টেড করে। তো সেই কারণে আমাদের যখনই কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করা হয়, তখন পয়জন রেশিও ইউজ করে আমাদের দুটো মোমেন্টকে নিয়ে আমার অ্যাকচুয়াল মোমেন্টটাকে বের করতে হয়। ঠিক আছে, থিওরিটিক্যাল দুটো মোমেন্টকে আমাদের কনসিডার করতে হয়, দেন অ্যাকচুয়াল মোমেন্ট বের করার সময় ডিরেকশনের উপর বেস করে আমাদের পয়জন রেশিও ইউজ করে অ্যাকচুয়াল বেন্ডিং মোমেন্ট আমাদের ক্যালকুলেট করতে হয়। তো এখানে পয়জন রেশিও 0.3 ইউজ করেছে ইন জেনারেল। এখন দেখো, যখনই স্ল্যাব বেসড কলাম ডিজাইন করছি, তো ক্রিটিক্যাল সেকশন হবে কলামের এজ। ফিগারটা দেখো, ওয়াই ডিরেকশানে ফ্লেঞ্জের ফ্লেঞ্জটা যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, আর এক্স ডিরেকশানে অ্যাকচুয়ালি এখানে এক্স আর ওয়াইয়ের ওরিয়েন্টেশনটা একটু আলাদা। ঠিক আছে, এটা একটু গুলিয়ে ফেলো না, তোমরা এখানে ছবিটা দেখেই ভালো করে ছবিটা ভালো করে দেখে নিও। তো হরাইজন্টাল ওয়াই ডিরেকশানে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে ফ্লেঞ্জের এন্ড, আর ভার্টিক্যাল এক্স ডিরেকশানে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে ফ্লেঞ্জের টো। তো এখন 1 মিলিমিটার থিক স্ট্রিপ স্ল্যাব প্রজেকশন কনসিডার করেছে ওয়াই ডিরেকশানে, তাহলে যদি ইন্টেন্সিটি অফ বিয়ারিং প্রেশার ফ্রম কংক্রিট বিলো দ্য বেস প্লেট ডাব্লিউ হয়, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে, W²/2। সিমিলারলি যদি আমরা ওয়াই এক্স ডিরেকশন কনসিডার করি, সেখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত, WB²/2। তাহলে নেট মোমেন্ট কত হবে, W²/2 মাইনাস 0.3 W²/2। এখান থেকে আসছে W/2 ইন্টু A² মাইনাস 0.3 B²। আচ্ছা, মোমেন্ট ক্যাপাসিটি অফ প্লেট হচ্ছে 1.2 FyZd। আচ্ছা, এইটা আমরা এখনও কভার করিনি, এটা আবার তোমরা মুখস্থ করে নিও যে মোমেন্ট ক্যাপাসিটি অফ প্লেট 1.2 FyZd, এটা এরপরে কভার করবো। তো জেডি হচ্ছে ইলাস্টিক সেকশন মডুলাস, ভালো করে খেয়াল করবে। ইলাস্টিক সেকশন মডুলাস জেডি ইকুয়াল টু I/Y ম্যাক্স। আই হচ্ছে মোমেন্ট অফ এরিয়া, আর ওয়াই ম্যাক্স হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে ক্রিটিক্যাল পয়েন্টের ডিস্টেন্স। তো এমপি 1 মিলিমিটার স্ট্রিপের জন্য কত হচ্ছে, 1/2 ইন্টু Fy ইন্টু জেডির ভ্যালু হচ্ছে 1 ইন্টু TS²/6, যেখানে টিএস হচ্ছে থিকনেস অফ বেস স্ল্যাব। আমরা কি জানি I=BD³/12, তাই তো? এখানে বি হচ্ছে 1, ডি হচ্ছে টিএস, ওকে। আর ওয়াই ইকুয়াল টু কী জানি, ওয়াই ইকুয়াল টু নিউট্রাল অ্যাক্সিস থেকে ক্রিটিক্যাল ফাইবারের ডিস্টেন্স। এখানে ওয়াই ইকুয়াল টু হবে TS/2। এবার তোমরা I/Y বসিয়ে দেখো, 1 ইন্টু TS²/6ই আসবে, ওকে। তো এমপিএসকে এম নেটের সাথে ইকুয়েট করে টিএসের ভ্যালু হলো √2.5 W ইন্টু A² মাইনাস 0.3 B² ইন্টু গামা M0/Fy। আচ্ছা, গামা M0 হচ্ছে 1.1, কারণ ইল্ডিংয়ের ক্ষেত্রে আমার ফ্যাক্টর অফ সেফটি নেওয়া হয় 1.1। এই ফর্মালটা IS 800/2007 পেজ 47 পেয়ে যাবে। তো এখান থেকে যে আমরা টিএসটা পাবো, সেটা আমাদের কলামের ফ্লেঞ্জ উইথের থেকে কম হতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো এখন ডিজাইন অফ বেস স্ল্যাবের পস্টিরিয়রে যাচ্ছি। তো প্রথমত একটা সুইটেবল গ্রেড অফ কংক্রিট আমাদের চুজ করতে হয়। ইন জেনারেল মেনশন করা দেয় M20 বা M15 কিছু একটা মেনশন করে দেবে। তো সেটার উপর বেস করে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অফ কংক্রিট 0.45 FCকে আমাদের ক্যালকুলেট করতে হবে। খেয়াল রাখবে ডাব্লুর ভ্যালু যেটা ইন্টেন্সিটি অফ বিয়ারিং প্রেশার ফ্রম কংক্রিট বিলো দ্য বেস প্লেট, সেটার ভ্যালু হচ্ছে 0.45 FCকের উপরই ডাব্লুর ভ্যালু ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো যখনই একবার ডাব্লু পেয়ে গেলাম, তখন রিকোয়ার্ড এরিয়া কত বেস প্লেটের, আলটিমেট লোড বাই ইন্টেন্সিটি অফ বিয়ারিং প্রেশার, মানে PU/0.45 FCকে। পিইউটা তোমাদের বলে দেওয়া থাকবে কোশ্চেনে। যদি ওয়ার্কিং লোড দেওয়া থাকে তাহলে আমাদের ফ্যাক্টর অফ সেফটি লিমিট স্টেটমেন্ট আমরা এটা ইউজ করে থাকি সার্ভিসিবিলিটির ক্ষেত্রে কিংবা কোলাপসের ক্ষেত্রে, সেই ফ্যাক্টর অফ সেফটিগুলো আমাকে ইউজ করতে হবে। সার্ভিসিবিলিটি নয়, এখানে কোলাপসের ফ্যাক্টর অফ সেফটি ইউজ করতে হবে। IS 456 এটা দেওয়া আছে, ওকে। বেশ, তো এই যখন একবার ক্যালকুলেট হয়ে গেল, ইন জেনারেল স্ল্যাব বেসে তোমরা চেষ্টা করবে স্কোয়ার সেকশন ডিজাইন করার।
রেক্ট্যাঙ্গেল না, কারণ রেক্ট্যাঙ্গেল ডিজাইন করতে গেলে তখন নিচে একটা ফর্মুলা দেওয়া আছে, ডি প্লাস টু বি ইন্টু বিএফ প্লাস টু এ ইকুয়াল টু ক্যাপিটাল এ। ঠিক আছে, যেখানে ক্যাপিটাল ডি হচ্ছে কলামের ওভারঅল ডেপথ কলাম সেকশনের, আর বিএফ হচ্ছে উইথ অফ ফ্লেঞ্জ আর ব্রেথ অফ ফ্লেঞ্জ, আর স্মল বি হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে ওভারহ্যাং পোর্শন, আর স্মল এ হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে ওভারহ্যাং পোর্শন। তো তোমরা সবসময় চেষ্টা করবে একটা স্কোয়ার বেস প্লেট প্রোভাইড করার। তাহলে স্কোয়ারের এল ইকুয়াল টু বি ইকুয়াল টু রুটে যেটা আসবে তার কাছাকাছি কোনো একটা ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি অ্যাজুম করে নেবে। তো যখনই একবার সেকশন প্রোভাইড হয়ে গেলো বেস প্লেটের, দেন আমাদের ইন্টেন্সিটি ডাব্লিউটা ক্যালকুলেট করতে হবে, পিইউ বাই A1। A1 হচ্ছে যে বেস প্লেটের সাইজ আমরা প্রোভাইড করেছি। তো এই ডাব্লিউর ভ্যালু আমাদের প্রিভিয়াস ডাব্লিউ 0.45 এর থেকে যেন কম আসে, এটুকু খেয়াল রাখবে। ঠিক আছে, এরপরে আমাদের কাজ আছে থিকনেস অফ বেস স্ল্যাব বা থিকনেস অফ বেস প্লেট ক্যালকুলেট করা, এই 7.6 নাম্বার ইকুয়েশন ইউজ করে। আর খেয়াল রাখতে হবে যাতে সেটা যেন ফ্লেঞ্জের থিকনেসের থেকে কম আসে। এরপরে আমাদের সিচুয়েশনের উপর বেস করে হোল্ড ডাউন বোল্ট প্রোভাইড করতে হবে, 2 বা 4টে 20 মিলিমিটারের কাছাকাছি কিছু একটা প্রোভাইড করে দেবে। তো ইন জেনারেল 20 মিলিমিটার ডায়ামিটার প্রোভাইড করা হয়, বাট তোমরা চাইলে পরে সেটাকে চেঞ্জও করতে পারো। আচ্ছা, বেস প্লেট আর কলামের মাঝে যদি ওয়েল্ডেড জয়েন্ট করা হয়, সেক্ষেত্রে একটা সিচুয়েশন আসে, যদি ধরা হয় যে কলাম আর বেস হচ্ছে মেশিন এন্ড, মানে কলাম আর বেসের যে কানেকশান এজগুলো থাকবে সেটা মেশিনে কাট করা হয়েছে। মেশিনে কাট করা মানে পারফেক্টলি প্লেন আর লেভেল। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে অ্যাক্সিয়াল লোড যেটা সেটা ডিরেক্টলি কলাম থেকে বেসে ট্রান্সফার হয়ে যায়। তো ওয়েল্ড অনলি ফর মোমেন্টের জন্য সেখানে ডিজাইন করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই তো গেল স্ল্যাব বেসের ডিজাইন প্রসিডিওর। তো একটা প্রবলেম দিয়ে আমরা দেখে নিই স্ল্যাব বেসের ডিজাইন কীরকম হয়। তো এখানে দেখো কোশ্চেনটা বলছে অ্যাজিউম স্টিল, আচ্ছা এখানে একটা নোট দিয়ে রেখেছে যে যদি স্টিল গ্রেড 410 স্পেসিফাই না করা থাকে, স্টিলের গ্রেড যদি কিছু স্পেসিফাই করা না থাকে তাহলে FE 410 অ্যাজিউম করে নেবে, আর বোল্টের গ্রেড যদি স্পেসিফাই করা না থাকে তাহলে 4.6 গ্রেডের বোল্ট অ্যাজিউম করে নেবে। আচ্ছা, কোশ্চেনটা বলছে ডিজাইন এ স্ল্যাব বেস ফর এ কলাম ISHB 350 at the rate 710.2 নিউটন পার মিটার সাবজেক্টেড টু এ ফ্যাক্টরেড অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড অফ 1500 কিলোনিউটন ফর দ্য ফলোয়িং কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন বলছে লোড ইজ ট্রান্সফার টু দ্য বেস প্লেট বাই ডিরেক্ট বেন্ডিং অফ কলাম ফ্লেঞ্জেস, ডিরেক্ট বিয়ারিং অফ কলাম ফ্লেঞ্জেস। আর সেকেন্ড বলছে লোড ইজ ট্রান্সফার টু দ্য বেস প্লেট বাই ওয়েল্ডেড কানেকশন। তো আমাদের এখানে বোল্ট আর ওয়েল্ড দুটো ডিজাইনে আমরা দেখে নেব। আচ্ছা, তো সেকেন্ডে বলছে দ্য কলাম এন্ড অ্যান্ড দ্য বেস প্লেট আর নট বেস মেশিন ফর বিয়ারিং। ঠিক আছে, আচ্ছা আরেকটা দিয়েছে ওয়েদার অ্যাঙ্কার বোল্ট আর রিকোয়ার্ড আর দ্য বেস্ট রেস্ট অন কংক্রিট পেডেস্টাল অফ গ্রেড M20। সলিউশনে আসছে এবার। তো FE 401 গ্রেড স্টিলের জন্য FU কত 410 মেগাপাস্কাল আর FY 250 মেগাপাস্কাল। M20 গ্রেড কংক্রিট, তাহলে বিয়ারিং স্ট্রেন্থ কত হবে 0.45 FCকে, 9 নিউটন পার মিলিমিটার স্কয়ার চলে এলো। আচ্ছা, ইল্ডিংয়ে পার্শিয়াল সেফটি ফ্যাক্টর অফ সেফটি কত হবে 1.1। আর শপ ওয়েল্ডিংয়ে, আচ্ছা ওয়েল্ডিং দেখো আমাদের বলে দেয়নি, ফিল্ড না শপ, যদি কী বলছে আগে দেয়নি, যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা শপ ওয়েল্ডিং অ্যাজুম করে নেব। তো শপ ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি 1.25। এবার স্টিল টেবিল থেকে ISHB 350-র প্রপার্টিসগুলো আমরা কালেক্ট করলাম, থিকনেস অফ ফ্লেঞ্জ, থিকনেস অফ ওয়েব, ওভারঅল ডেপথ উইথ অফ ফ্লেঞ্জ। আচ্ছা, রিকোয়ার্ড এরিয়া অফ স্ল্যাব কত, আলটিমেট লোড কত বলছে 1500 কিলোনিউটন ডিভাইড বাই আমাদের বিয়ারিং স্ট্রেংথ অফ কংক্রিট। তো এলো হচ্ছে 0.16 মিটার স্কোয়ার। তো আমরা স্কোয়ার প্লেট প্রোভাইড করছি, তো সেখানে L ইকুয়াল টু বি ইকুয়াল টু কত √/A। তো সেটা হলো অলমোস্ট 420 মিলিমিটার। তো 420 মিলিমিটার প্রোভাইড করে আমাদের বিয়ারিং প্রেশার চেক করে নিচ্ছে একবার, W ইকুয়াল টু P/A1। তো এখানে আসছে 8.5, যেটা আমার অরিজিনাল বিয়ারিং স্ট্রেংথের থেকে বেশি, কম, তার মানে ওকে। আচ্ছা, তো গ্রেটার প্রজেকশন কত, গ্রেটার প্রজেকশন থাকবে হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশানে, কারণ ফ্লেঞ্জের উইথ হচ্ছে কম, ফ্লেঞ্জের উইথ কত BF 250 মিলিমিটার, আর ওভারঅল ডেপথ কত 350 মিলিমিটার। তো অবভিয়াসলি ভার্টিক্যাল ডিরেকশানে আমার ম্যাক্সিমাম প্রজেকশনটা থাকবে। এ হচ্ছে গ্রেটেস্ট পজিশন, তো A ইকুয়াল টু কত 420 ওভারঅল
লেন্থ ভার্টিক্যাল ডিরেকশনে মাইনাস ফ্লেঞ্জের উইথ 250 ডিভাইড বাই 2, কারণ দুদিকে হাফ হাফ প্রজেকশন যাবে। তো 85। সিমিলারলি স্মলার প্রজেকশন বি কত আসবে? 35। এখান থেকে থিকনেস অফ বেস স্ল্যাব আমরা সেই ফর্মুলা ইউজ করে, যেটা আইএস কোডে পেজ 47 আছে, সেটা ইউজ করে পেলাম হচ্ছে 28 mm। তো এখানে আমাদের চেক করতে হবে যে টিএস মানে স্ল্যাব বেসের যে থিকনেসটা এলো সেটা আমার ফ্লেঞ্জ থিকনেসের থেকে কম এসছে কিনা। তো ফ্লেঞ্জ থিকনেস আমার টিএফ কত? 11.6 মিলিমিটার। তো অবভিয়াসলি স্ল্যাব বেসের যে থিকনেসটা আমার এখানে ক্যালকুলেট হবে সেটা যেন ফ্লেঞ্জ থিকনেস থেকে বেশি আসে। তো আমার স্ল্যাব বেসের থিকনেস হচ্ছে 28 mm আর ফ্লেঞ্জ থিকনেস 11.6 mm। সো অবভিয়াসলি বেশি, হিন্স ওকে। তাহলে আমরা 420x420 28 mm সাইজের বেস প্লেট প্রোভাইড করছি। এবার কি বলেছে দেখো, দ্য লোড ইজ ট্রান্সফার্ড টু দ্য বেস প্লেট বাই ডিরেক্ট বেন্ডিং। দিস ইমপ্লাইজ দ্যাট কলাম এন্ড অ্যান্ড বেস প্লেট হ্যাভ মেশিনড ফর পারফেক্ট বিয়ারিং। ঠিক আছে, অলসো দের ইজ নো বেন্ডিং মোমেন্ট। তো সেই কারণে ক্লিট অ্যাঙ্গেলে মানে ডিজাইন করা দরকার নেই, বাট আমরা কলামটাকে পজিশনে রাখার জন্য দু সাইডে দুটো ক্লিট অ্যাঙ্গেল প্রোভাইড করেছি। ফ্লেঞ্জে দু সাইডে দুটো ফ্লেঞ্জে ক্লিট অ্যাঙ্গেল প্রোভাইড করেছে। আচ্ছা, এখানে 60/60/8 ক্লিট অ্যাঙ্গেল প্রোভাইড করেছে, বাট আমার স্মলার সাইডে প্রজেকশন কত? স্মলার প্রজেকশন হচ্ছে 35 mm। তো অবভিয়াসলি এখানে 60 mm এর আমরা ক্লিট অ্যাঙ্গেল প্রোভাইড করতে পারবো না। এখানে একটু ভুল আছে আমার মনে হচ্ছে। তো তোমরা এটাকে এক কাজ করবে, 25/25/5 সাইজের ক্লিট অ্যাঙ্গেল প্রোভাইড করবে। 60/60/8 জায়গায় 25/25/5। ঠিক আছে, এনিওয়ে। তো নাম্বার বি কি বলছে? নাম্বার বি কোশ্চেনের বলেছে লোড ইজ ট্রান্সফার টু দ্য বেস প্লেট বাই ওয়েল্ডেড কানেকশন, আর কলাম এন্ড অ্যান্ড বেস প্লেট আর নট মেশিন ফর বিয়ারিং। তো কলাম এন্ড আর বেস প্লেট বিয়ারিংয়ের জন্য মেশিন যখন নয়, তাহলে এখানে ওয়েল্ডেড কানেকশন প্রোভাইড করলে লোড কলাম থেকে বেসে ট্রান্সফার কী করে হবে? থ্রু ওয়েল্ডেড কানেকশন। এখন ওয়েল্ডিংয়ের লেন্থ কত হবে? একটা জিনিস খেয়াল রাখবে, এখানে ফ্লেঞ্জের যে একদম এন্ড পোর্শন সেটাকে বলে টো, আর ওয়েব আর ফ্লেঞ্জের যে কানেকশান সেটাকে বলে হিল, আবার সেটাকে ফিলেটও বলে কোথাও কোথাও। তো এই টো আর ফিলেটে ওয়েল্ডিং করা পসিবল হয় না। ঠিক আছে, টো আর ফিলেটে ওয়েল্ডিং করা পসিবল হয় না। আচ্ছা, তো সেই কারণে যে আমরা কি জানি, ওয়েল্ডিংয়ের এফেক্টিভ ডেপথ ওয়েল্ডিংয়ের ওভারঅল ডেপথ ইকুয়াল টু কত? এফেক্টিভ ডেপথ প্লাস 2s। ওকে, তো আমাদের এই এন্ড পোর্শনগুলোকে বাদ রেখে মানে এই টো আর হিলের এই পোর্শনগুলোকে বাদ রেখে তারপর সেখান থেকে আমাদের 2sটা মাইনাস করতে হবে। ওকে, তো লেন্থ অ্যাভেলেবেল ফর ওয়েল্ডিং অ্যারাউন্ড কলাম প্রোফাইল কত হবে? 2x250 দুটো ফ্লেঞ্জ বরাবর, প্লাস 2x250 মাইনাস 10.1 মানে ইনার সাইডে ফ্লেঞ্জের ভেতরের সাইডে, বাট ওয়েবটাকে বাদ দিয়ে ওখানে আমরা ওয়েল্ডিং করতে পারবো না। প্লাস 2x300 মাইনাস 2x11.6। 11.6 কোনটা? 11.6 হচ্ছে এই ফ্লেঞ্জের থিকনেস, মানে ওয়েবের দু সাইড বরাবর আমরা যে ওয়েলটা প্রোভাইড করছি তার লেন্থ হচ্ছে 2x350 মাইনাস 2x11.6। তো আমার ওভারঅল লেন্থ কত হলো? 1633.4 mm। এখন এন্ড রিটার্ন কটা? 12টা। এন্ড রিটার্ন হচ্ছে 12টা। কোথায় কোথায়? টোয়ের দু সাইডে, মানে একটা ফ্লেঞ্জের দুটো টো, একটা টোয়ের দু সাইডে মানে দুটো টোয়ের 4 সাইডে, আর যেটা হিলের দু সাইডে। ঠিক আছে, তো ফ্লেঞ্জের একটা মানে যে কোনো আই সেকশনের একটা ফ্লেঞ্জে আমাদের এন্ড রিটার্ন কটা পাচ্ছে? 6টা। তো দুটো ফ্লেঞ্জ মিলিয়ে এন্ড রিটার্ন কটা পাবো? 12টা। তো অবভিয়াসলি এফেক্টিভ লেন্থ দ্যাট ক্যান বি প্রোভাইডেড কত? আমার ওভারঅল লেন্থ অ্যাভেলেবেল মাইনাস 12 ইন্টু 2x8 মানে 1441.4 mm। এইটটা কী জিনিস? সাইজ অফ ওয়েল্ড আমরা 8 mm অ্যাজুম করে নিয়েছি। তো থ্রোট থিকনেস কত? থ্রোট থিকনেস হচ্ছে 0.7 ইন্টু সাইজ অফ ওয়েল্ড, মানে এখানে আসছে 5.6 mm। তো স্ট্রেংথ অফ ওয়েল্ড কত? পার মিলিমিটার লেন্থে 1 ইন্টু থ্রোট থিকনেস ইন্টু FU/1.25√3। তো সেখানে আসছে
1060.47 নিউটন পার মিলিমিটার। রিকোয়ার্ড লেন্থ কত হবে? আলটিমেট লোড বাই স্ট্রেংথ, মানে 1414.46 কিন্তু আমরা অরিজিনালি প্রোভাইড করতে পারছি 1431.4 হিন্স আমার ওয়েল্ড সেফ। এখন বেস স্ল্যাবে অনলি অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড রয়েছে, সেই কারণে কোনো বেন্ডিং মোমেন্ট থাকবে না, তাই শুধুমাত্র দুটো 20 ডায়ামিটারের বোল্ট এখানে প্রোভাইড করা হলো শুধু বেসটাকে পজিশনে হেল্ড করার জন্য। ওকে, তো এই হলো স্ল্যাব বেস ডিজাইন। নেক্সট আসছি গাসেট বেস ডিজাইন। তো আগেই বলছি গাসেট বেস ডিজাইন কখন প্রোভাইড করা হয়? যখন কলামের যে লোড পড়েছে সেই লোডটা খুব বেশি হয়, অথবা যখন কলামে অ্যাক্সিয়াল লোডের সাথে বেন্ডিং মোমেন্টও আসে। ঠিক আছে, তো তোমাদের সিম্পল কানেকশন যেহেতু রয়েছে তাই অ্যাক্সিয়াল লোডই আমরা দেখি মেনলি। বেন্ডিং মোমেন্ট দেওয়ার আমরা এই মুহূর্তে ক্যালকুলেশনটা কীভাবে ডিজাইন করে সেটা দেখছি না। ওকে, আচ্ছা, গাসেট বেসকে রিজিড বেস হিসেবে কনসিডার করা হয়, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এখানে দুটো ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করাতে হয়। ফার্স্ট হচ্ছে এই যে ডি, গাসেট প্লেটের যে ভার্টিক্যাল পোর্শনটা, মানে গাসেট প্লেটের একদম টপে কলামের ফ্লেঞ্জের সাথে যে ভার্টিক্যাল পোর্শনটা রয়েছে ওটাকে তো ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করেছে। তো এটা মাস্ট বি লেস দেন 29.3 ইন্টু এপসাইলন ইন্টু টিজি। টিজি হচ্ছে গাসেট প্লেটের থিকনেস, আর এপসাইলন হচ্ছে √250/FY। আর যেটা S0, এ দেখো আউটস্ট্যান্ড বলে এই ফিগার 7.12-তে আউটস্ট্যান্ড বলে একটা S0 দেখানো আছে। তো S0 ভ্যালু মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 13.6 এপসাইলন ইন্টু টিজি। ঠিক আছে, এবার হচ্ছে গাসেট প্লেটের এই স্লোপটা বা গাসেট প্লেটের হাইটটা আমরা কী করে মেজার করব? বোল্টেড কানেকশানের ক্ষেত্রে আমরা এই এজ ডিস্টেন্স আর পিচ ডিস্টেন্স যখন আমরা ক্যালকুলেট করে নিচ্ছি কানেকশানের কানেকশান ডিজাইন করার শুরুতেই, তো সেই মুহূর্তে আমরা এজ আর পিচ এই দুটোকে ক্যালকুলেট করে গাসেট প্লেটের ওভারঅল থিকনেসটা অ্যাজিউম করে নেব। ওকে, আচ্ছা, এরপরে গাসেট প্লেটের আমরা ডিজাইনটায় আসি। গাসেট প্লেটের ডিজাইনের প্রসিডিওর বলছে অ্যাজিউমে সুইটেবল গ্রেড অফ কংক্রিট, যেটাকে আগে আমরা করেছি, যেখানে স্ল্যাব বেস ডিজাইন যখন করলাম সেখানে আমরা একটা সুইটেবল গ্রেড অ্যাজিউম করে নিয়েছি বা আমাদের প্রোভাইড করে দিয়েছে, সেই অনুযায়ী আমরা W=0.45 FCকে ক্যালকুলেট করে নিলাম। নেক্সট আমার এরিয়া ক্যালকুলেট করতে হবে। এরিয়া পেয়ে যাওয়ার পর এবার গাসেট প্লেটের থিকনেস ক্যালকুলেট করতে হবে। এবার জেনারেলি বোল্টেড কানেকশান থাকলে তোমরা 16 মিলিমিটার অ্যাজিউম করে নেবে, আর যদি বোল্টেড কানেকশান থাকে তাহলে থিকনেস অফ ফ্লেঞ্জের থেকে একটু বেশি সাইজ অ্যাজিউম করে নেবে। ঠিক আছে, গাসেট অ্যাঙ্গেল এমনভাবে চুজ করা হয় যাতে গাসেট অ্যাঙ্গেলের ভার্টিক্যাল ফেসে দুটো রোতে আমরা বোল্ট প্রোভাইড করতে পারি, আর হরিজন্টাল ফেসে একটা রোতে আমরা বোল্ট প্রোভাইড করতে পারি। এটা মুখে বলা খুবই কঠিন, কারণ তোমাদের এটা যদি করে দেখানো যেত খুবই বেটার হতো। তোমরা এটা ভালো করে পড়ে প্রত্যেকটা জিনিস একে একে ভিজুয়ালাইজ করবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করো, কারণ এটা এইভাবে বলে বোঝানো লিটারালি ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। এনিওয়ে, তো যতটা পারছি চেষ্টা করছি। তো এরপর লেন্থ অফ বেস প্লেট প্যারালাল টু ওয়েব আমাদের ক্যালকুলেট করতে হবে। দুটো ফর্মুলা দিয়েছে, একটা বোল্টের জন্য, একটা ওয়েল্ডের জন্য। যখন একটা ডাইমেনশন মানে লেন্থটা পেয়ে গেলাম তখন আরেকটা ডাইমেনশন বি পেয়ে যাবো ইজিলি। তো সেখানে এল আর বি প্রোভাইড করার পর আমাদের ইন্টেন্সিটিটা দেখে নিতে হবে যে এটা প্রোভাইড করেছে সেটা কত আসছে, সেই ইন্টেন্সিটি যেন স্ট্রেংথের থেকে কম হয়।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে থিকনেস অফ বেস প্লেট আমরা ক্যালকুলেট করব ক্রিটিক্যাল সেকশানে বেন্ডিং মোমেন্ট ইউজ করে, ঠিক আছে। তো ক্রিটিক্যাল সেকশন কোনটা হচ্ছে? ক্রিটিক্যাল সেকশন হচ্ছে গাসেট অ্যাঙ্গেলের যে হরাইজন্টাল লেগ সেটা যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তোমরা যখন প্রবলেমটা দেখবে, এই চ্যাপ্টারের শেষেই দেওয়া আছে এই পিডিএফে, ওখানে তোমাদের এক্স একটা লাইন দিয়ে, ডটেড লাইন দিয়ে ক্রিটিক্যাল সেকশনটা দেখানো আছে। তো ক্রিটিক্যাল সেকশনের মোমেন্টের ভ্যালু কত? W × C1²/2। C1 কি? C1 হচ্ছে বেস প্লেটের একদম এন্ড থেকে ওই ক্রিটিক্যাল সেকশনের ডিস্টেন্স। আচ্ছা, আর আমার বেন্ডিং স্ট্রেংথ কত ক্রিটিক্যাল সেকশনে? 1.2 × Fy/1.1 × ZD। জেডির ভ্যালু সিমিলারলি 1/6 × 1/t²। এখান থেকে টি পেয়ে যাচ্ছে। তো এই টিটা হচ্ছে বেস প্লেট আর গাসেট অ্যাঙ্গেলের ওভারঅল থিকনেস। এবং গাসেট অ্যাঙ্গেল আমরা একটা পার্টিকুলার সাইজের প্রোভাইড করি। তো অবভিয়াসলি এখান থেকে আমরা ধরো 8 mm গাসেট অ্যাঙ্গেল প্রোভাইড করে তারপর আমরা ক্যালকুলেশন শুরু করলাম, ঠিক আছে। তো অবভিয়াসলি এখান থেকে 8 বাদলে আমরা বেস প্লেটের থিকনেস পেয়ে যাব। আচ্ছা, সিমিলারলি একই জিনিস 2 বা 4টে 20 mm ডায়ার হোল্ড ডাউন বোল্ট প্রোভাইড করা হয়। আচ্ছা, যদি কলাম আর বেস প্লেট মেশিন এন্ড হয় তাহলে বিয়ারিং, পারফেক্ট বিয়ারিং অ্যাজিউম করে নেওয়া হয়। তার মানে অ্যাক্সিয়াল লোড ডিরেক্টলি ট্রান্সফার্ড হবে আর ওয়েল্ডিং শুধুমাত্র মোমেন্টের জন্য ডিজাইন করা হবে। বাট যদি মেশিন এন্ড না হয় তাহলে 50-50 হয়ে যাবে, মানে অ্যাক্সিয়াল লোড 50% ডিরেক্টলি ট্রান্সফার হবে আর বাকি 50% মোমেন্টের ওয়েল্ডের থ্রু দিয়ে ট্রান্সফার হবে। সিম্পল জিনিস, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 8 বলছে, আচ্ছা স্টেপ 7 আরেকটা জিনিস, সেটা হলো বোল্টের স্ট্রেংথ সিঙ্গেল শেয়ারে ডিটারমাইন করা হয়। সিঙ্গেল শেয়ারে বোল্টের স্ট্রেংথ যখন ডিটারমাইন হয়ে গেল, দেন নাম্বার অফ বোল্ট আমার ওখানে প্রোভাইড করা হয়ে থাকে। এখন গাসেট প্লেটে যতগুলো বোল্ট প্রোভাইড করবো, গাসেট অ্যাঙ্গেলে ঠিক ততগুলো বোল্টই আমাকে প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে প্রসিডিওর। আর স্টেপ 8 হচ্ছে গাসেট প্লেটের সাইজ ডিটারমাইন করা হয়। আর কলাম ফ্লেঞ্জ বাদ দিয়ে বাকি দু সাইড যে গাসেট প্লেটের প্রজেকশন থাকে সেই দুটোকে ইকুয়াল রাখা হয়। ওকে, সিমিলারলি গাসেট প্লেটের এই ফর্মুলাটা তোমাদের একটু আগে বললাম, D < 29.3 এপসাইলন TG আর S0 < 13.6 এপসাইলন TG। এই দুটো ফর্মুলা ইউজ করে আমাদের চেক করে নিতে হয় যে টপ এজে বাকলিং আসছে কিনা। যদি এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই না করে, দেন তোমরা যেটা করবে সেটা হলো TG, মানে গাসেট প্লেটের থিকনেসটাকে ইনক্রিজ করে দেবে। তাহলে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে যাবে, মানে টপ এজে বাকলিং আসবে না। ওকে, তো এই হচ্ছে প্রসেস গাসেট বেস ডিজাইনের। তো গাসেট বেস ডিজাইনের দুখানা প্রবলেম এখানে করে দেওয়া রয়েছে। একটা প্রবলেম বোল্টেড কানেকশানের জন্য। তো বোল্টেড কানেকশানের যে প্রবলেমটা, সেখানে কোশ্চেনটা একটাই এরর রয়েছে, সেটা হলো S0 শুড নট বি গ্রেটার দেন 13.6 × TG দেওয়া আছে। অ্যাকচুয়ালি অরিজিনাল ফর্মালিটা আমি পাশে পেন দিয়ে লিখে রেখেছি, S0 শুড নট বি গ্রেটার দেন 13.6 এপসাইলন TG, ঠিক আছে। তো তোমরা এই দুটো প্রবলেম দেখে নেবে। এই দুটো প্রবলেম বোঝা খুব একটা অসুবিধার কিছু না, বাট এটা যেহেতু ডায়াগ্রামের উপর বেস করে, তাই এটা বোর্ড ওয়ার্ক করলে বেস্ট হয়, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে পসিবল হচ্ছে না। তো সেই কারণে তোমরা এটা একটু ভালো করে দুটো প্রবলেম বাড়িতে দেখে নিও। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, সেই জায়গায় ডাউটটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, সেকেন্ড যে প্রবলেমটা, এটা অ্যাকচুয়ালি এখানে এরা উইথ লিখেছিলাম, মিনিমাম উইথ অফ দ্য বেস প্লেট, যেটা কেটে আমি লেন্থ লিখেছি। এবার এটা করার কারণটা হচ্ছে, তোমাদের এই পিডিএফে ওপরে যেখানে গাসেট প্লেটের ডিজাইন প্রসিডিওর করাচ্ছিলাম, তো সেখানে দেখো এখানে এল দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে। তো তোমার যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে এখানে একটু কারেকশন করে দিয়েছি। যদিও এখানে যে ডাইমেনশনটা বের করেছে সেটা অ্যাকচুয়ালি উইথই বের করে দিয়েছে। দেখো পাশে আমি লিখে দিয়েছি হেয়ার L < B, সো B অ্যান্ড L ক্যান বি ইন্টারচেঞ্জ। তো এই একই জিনিস এরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা দুটো পার্টে আছে, ঠিক আছে, কারণ দুটো অ্যারেঞ্জমেন্ট করা যায় গাসেট প্লেটের। তো সেকেন্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ওরা ওই একই জিনিসই করেছে, সুতরাং ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা,
আরেকটা জিনিস সেটা হলো ওয়েল্ড সাইজ। আমরা যখন ওয়েল্ডিং পড়েছিলাম ফিলেট ওয়েল্ড, তো সেখানে আমরা ওয়েল্ড সাইজ কী দেখেছিলাম, মিনিমাম ওয়েল্ড সাইজ, ম্যাক্সিমাম ওয়েল্ড সাইজ দেখেছিলাম। তো এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হলো মিনিমাম ওয়েল্ড সাইজ হচ্ছে 6, বাট এটা 5 ধরে কাজ করেছে। তোমরা এই ভুলটা করবে না পরীক্ষায়। তোমরা মিনিমাম যে ওয়েল্ড সাইজ, সেই ওয়েল্ড সাইজ ধরেই প্রবলেমটা কমপ্লিট করবে। ওকে, তো আরেকটা জিনিস, এখানে যে অ্যারো দিয়ে দেখেছি অ্যাকচুয়ালি এই যে গাসেট প্লেটের যে হাইটটা 200 আর 100 এখানে দেখানো আছে, এটা কোথা থেকে এলো? কিছুই না, ওরা একটা অ্যাজিউম করে নিয়ে ক্যালকুলেশনটা করেছে, দিয়ে দেখলো যে স্যাটিসফাই করছে কিনা। তো ওরা অ্যাজামশন যেটা, সেটা এখানেও এন্ডে লিখেছে, আবার যখন সেকেন্ড পোর্শনটা করেছে এখানেও এন্ডে লিখেছে। তো এটাকে জাস্ট ফার্স্টে প্রোভাইড করে দিয়ে তোমরা একবার চেক করে নেবে। কিছুই না, এদের অ্যাজামশন এটা, অ্যাকচুয়ালি এদের ডিজাইন করে করে অনেক প্র্যাকটিস আছে, এরা মোটামুটি বুঝতে পারে যে কোথায় কোনটা অ্যাজিউম করতে হবে। এটা তোমাদের প্রথম প্রথম সমস্যা হবে, বাট পরে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এর কোনো থাম রুল নেই, এটা একটা অ্যাজামশনের ওপর বেস করে, পিওর এক্সপিরিয়েন্সের উপর বেস করে। তো এই হলো কলাম বেস অ্যান্ড ফাউন্ডেশন ডিজাইন। এখান থেকে তোমাদের 15 নাম্বার বা 5 নাম্বার দিয়ে দেয় অনেক সময়। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে আমাদের কলাম অলমোস্ট 75% কমপ্লিট। মানে কলাম তো কমপ্লিট হয়ে গেছে আমাদের, কম্প্রেশন মেম্বার ডিজাইন আন্ডার অ্যাক্সিয়াল লোড, কলাম বেসটা হয়ে গেল। এরপরে কলামের বাকি রইলো শুধুমাত্র কলাম সাবজেক্টেড টু অ্যাক্সিয়াল লোড অ্যান্ড মোমেন্ট, সেটা আমরা পরে করব। নেক্সট ডে তোমাদের হবে বিম, তারপরে প্লেট গার্ডার, গ্যান্টি গার্ডার, কারণ প্লেট আর গ্যান্টি গার্ডার থেকে একটা একটা 15 নাম্বার আসে প্রত্যেক বছর। তো ওই দুটো হয়ে গেলে তারপর আমরা ইসেন্ট্রিক কম্প্রেশন মেম্বার আন্ডার ইসেন্ট্রিক লোডিংটা দেখে নেবো। তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট। তোমরা স্টিলটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আদারওয়াইজ প্রচণ্ড প্রবলেম হবে।